প্রবল বর্ষণে উজানে পাহাড়ি ঢল তলিয়ে গেছে সিলেট সুনামগঞ্জ। বন্ধ সব পর্যটন কেন্দ্র। শত কোটি টাকার ক্ষতির দাবি ব্যবসায়ীদের। জটিলতা ছাড়াই শেষ হয়েছে চামড়া সংরক্ষণের কাজ। লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সংগ্রহ। মাথা ব্যথার কারণ কঠিন বর্জ্য শোধন। উচ্ছিষ্ট থেকেও আয় সম্ভব শত শত কোটি টাকা। যমুনার বুকে দৃশ্যমান বঙ্গবন্ধু রেল সেতুর পুরো অংশ। শেষের পথে অ্যাপ্রোচ ডাবল লাইনের রেলপথ বসানোর কাজ। নদীর দুই পারের স্টেশনে থাকবে নানা সুবিধা। ভরা মৌসুমেও আজ রাজশাহীতে আমের বেচাকেনায় ভাটা। ক্রেতা সংকট। আমের ফলন কম হওয়ায় দামও অনেক বেশি বলছেন বিক্রেতারা। এবং 5 লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেবে বাইডেন প্রশাসন। 10 বছরের বেশি সময় ধরে বসবাসরতরা পাবেন সুযোগ। নির্বাচনের আগে ভোট কিনতে রাজনৈতিক কৌশল বলছেন বিশ্লেষকরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। প্রবল বর্ষণে উজানে পাহাড়ি ঢল তলিয়ে গেছে সিলেট সুনামগঞ্জ। বন্ধ সিলেটের সব পর্যটন কেন্দ্র। এদের মৌসুমে শত কোটি টাকার ক্ষতির দাবি করেছেন ব্যবসায়ীরা। এই মুহূর্তে সিলেটের শাহজালাল উপশহর এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। দুর্যোগের এক চরম পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে সিলেটের মধ্যে। আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি ও শাহজালাল উপশহর, সিলেট বিভাগের সবচাইতে অভিজাত এলাকা, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের এই আবাসিক এলাকাটি। এবং এই এলাকার যেই সড়কটি, প্রধান সড়কটি চলে গেছে, এখান দিয়ে অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশের এবং দেশের বাইরে নাম করা ব্র্যান্ড সবগুলো এই জায়গাটিতে রয়েছে। এবং এই জায়গার সব নিচতলায় এখন পুরো পানিতে ভরে গিয়েছে। নিচতলার বাসা বাড়িতে যারা ছিলেন বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো একেবারে দুর্যোগের মধ্যে পড়ে গেছে। বিরাট অঙ্কের ক্ষতি হয়েছে। তার চেয়ে বড় একটি ক্ষতি হয়েছে সিলেটে পর্যটন খাতে। এখন চলছে পর্যটন মৌসুম। আমরা সবাই জানি যে ঈদের সময়, ঈদের দিন থেকে ঈদের পরে প্রায় এক সপ্তাহ সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকের ভারে একেবারে মুখরিত থাকে। কিন্তু এই মুহূর্তে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার সহ সিলেট বিভাগের পর্যটন কেন্দ্রগুলো জনমানব শূন্য। প্রশাসনের পক্ষ থেকে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়ার ফলে হোটেল, মোটেল, রিসোর্ট এবং পরিবহন খাতে বিরাট অঙ্কের ক্ষতি হয়েছে। এই খাতে প্রায় 100 কোটি টাকার মতো এ পর্যন্ত ক্ষতির অঙ্ক আমাকে বলেছেন সংশ্লিষ্টরা। তবে এই ক্ষতির পরিমাণ আরো বাড়বে, কেননা এই পানি নামতে নামতে আরো বেশ কিছুদিন সময় লেগে যাবে। আবহাওয়া অফিস তাই বলছে। এই মুহূর্তে সুরমা, কুশিয়ারা, সারিগাং 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জেও সুরমা নদী অনেকটাই উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে সুনামগঞ্জের প্রায় প্রত্যেকটি উপজেলা, সিলেটের 13টি উপজেলায় এখন বন্যা কবলিত হয়ে পড়েছে। সবচাইতে ক্ষতিগ্রস্ত বন্যা কবলিত এলাকা গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ। এদিকে বিয়ানীবাজার, গোলাপগঞ্জ আর সদর, সিলেট সদর, বিশ্বনাথ সব উপজেলারই মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এই এলাকা সবার ব্যবসা প্রতিষ্ঠান, বাসা বাড়িতে বিরাট একটা ক্ষতি হয়ে গেল এই কয়েকদিনে। এবং এই পানি যে কবে নামবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ আগামী 48 ঘন্টা আবহাওয়া পূর্বাভাসে বলছে ভারী এবং অতি ভারী বৃষ্টি হতে পারে। এর কারণ হচ্ছে গিয়ে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে পাহাড়ি ঢলের কারণে সিলেটের বিপর্যয় আরো বাড়বে বলে অভিমত দিয়েছে পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অফিস। মোটামুটি এই ছিল পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির ফলে যে জলাবদ্ধতা এবং পানি বেড়ে গেছে নদীর, তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। অন্য প্রসঙ্গ, সরকার ও ব্যবসায়ীদের সুষ্ঠু ব্যবস্থাপনায় জটিলতা ছাড়াই সম্পন্ন হয়েছে চামড়া সংরক্ষণ কার্যক্রম। লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সংগ্রহ করেছেন ঢাকার আড়তদাররা। অন্যদিকে মাথা ব্যথার মূল কারণ চামড়া প্রক্রিয়ার কঠিন বর্জ্য শোধন। তবে শিল্পনগরের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিএটিপি অনেকটাই ভালো অবস্থানে আছে বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। কাজল আবদুল্লাহর রিপোর্ট। ট্যানারি স্থানান্তর, পুঁজি কমে যাওয়া, জায়গা স্বল্পতা সহ নানা সংকটে ঐতিহ্যের জৌলুস হারিয়েছে চামড়া ব্যবসায়ীদের শত বছরের পুরানো এলাকা ঢাকার পোস্তা। চামড়া নিয়ে 297 প্রতিষ্ঠানের কর্মযোগ্য নেমে এসেছে মাত্র 42টিতে। লক্ষ্যমাত্রাও কমেছে চামড়া সংগ্রহ ও সংরক্ষণের। তবুও এবার প্রায় 1,20,000 পিস চামড়া সংগ্রহ করেছে পোস্তার আড়তদাররা। গতবারও আমরা 1 লাখ প্লাস আশা করেছিলাম, টার্গেট ফুলফিল হয়েছে। এইবারও আমাদের এই বাজার ছাড়াও কাছে বেরিবান্ধের উপরে অনেক যুক্ত লবণকে প্রকিউরমেন্ট করা হয়েছে। সব কিছু মিলিয়ে 1 লাখ প্লাস হয়ে যাবে। ট্যানারিতে 6 লক্ষ পিস সংগ্রহ করার টার্গেট ছিল। এখন পর্যন্ত আমরা খবর পেয়েছি
4 লক্ষের উপরে গিয়েছে এবং আরও চামড়া আসছে। এবং আমাদের ট্যানারিতে আপনি দেখছেন ব্যবস্থাপনা খুব সুন্দর আমরা করেছি। এদিকে কদিন পরেই লবণজাত চামড়ার প্রক্রিয়া শুরু হবে হেমায়েতপুরের শিল্পনগরীতে। অনেক প্রতিষ্ঠানই কমপ্লায়েন্সে এগোচ্ছে বলে পর্যবেক্ষণ শিল্প মন্ত্রণালয়ের। শিল্প সচিব জানান, আগের চেয়ে মানে অনেকটাই ভালো অবস্থানে রয়েছে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার। সিটিপির যে মডিউলগুলো, এগুলো সবগুলোকে ওভারহোলিং করা হয়েছে। 7-8 ফিট স্লাস ছিল, সেগুলোকে আমরা সরিয়েছি। আমাদের যে বায়োলজিক্যাল যে কাজগুলো, যে ব্যাকটেরিয়াগুলো লাইভ ছিল না, সেগুলোকে আমরা লাইভ করেছি। প্রতিটি ট্যানারি মালিকদেরকে বলা হয়েছে যে তারা কোনোভাবেই আনট্রিটেড ওয়াটার সেটি ছাড়া তারা কোনো ওই সিটিপি যে কনভেন্স লাইন সেখানে কোনো দিবে না। নতুন আরেকটি সিটিপি নির্মাণের মাধ্যমে বছরব্যাপী চামড়া প্রক্রিয়ার লক্ষ্যমাত্রা পূরণের পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলেও জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে 25 জুন থেকে নাটোরের চামড়ার বাজারে শুরু হবে মাসব্যাপী হাট। ব্যবসায়ীদের আশা 33 জেলা থেকে 6.5 লাখ পিস গরুর চামড়া আসবে এই হাটে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে নাটোরের চক বৈদ্যনাথ এলাকায় আছেন সহকর্মী আল মামুন। সরাসরি যাচ্ছে তার কাছে। মামুন, নাটোরের পরিস্থিতি যদি আমি বলি যে বাংলাদেশের এটি দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার। এই চামড়ার বাজার এখন অপেক্ষায় রয়েছে 33টি জেলার চামড়া আসা। বিশেষ করে গরুর চামড়াগুলো যেটি প্রাথমিকভাবে বলা যাচ্ছে যে আগামী সোম থেকে মঙ্গলবারের মধ্যে শুরু হবে এবং আগামী মঙ্গলবার যে 25 তারিখ থেকে প্রাথমিকভাবে গরুর চামড়া কিনতে ট্যানারি মালিকরা আসবেন বলে যেটুকু নিশ্চিত করেছেন এখানকার ব্যবসায়ীরা। তবে একটি বিষয় যেটি আমরা বলতে পারি যে ছাগল এবং খাসির চামড়া যেটি, সেই চামড়াগুলো কিন্তু শুরু হবে আগামী শুক্রবার থেকে আসা এবং এই শুক্রবার থেকে চামড়ার পরিপ্রেক্ষিতে যে আসবে সেই চামড়াগুলো বেচাকেনা শুরু হবে প্রাথমিকভাবে স্থানীয় ক্রেতারা। এখানকার একটি বিষয় যেটি আমরা বলতে পারি যে দেশের বিভিন্ন জায়গায় যে চামড়া বিক্রি হলেও বিভিন্ন দামে, নাটোরের বাজারে কিন্তু ট্রেনারির নির্ধারিত যে দাম, সেই দামেই কিন্তু চামড়া বিক্রি হয়েছে। তে প্রথম দিন পর্যায়ে যেটু ব্যবসায়ীরা বলছে তারা কিন্তু নাটোরের আশপাশের জেলাগুলোকে, অধিকাংশ জেলাগুলোকেই কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকা, অতিরিক্ত গরম না থাকা সেই জেলাগুলোকে চামড়া সংরক্ষণ করতে বলেছেন এখানকার ব্যবসায়ীরা। বিশেষ করে শ্রমিক সংকট থাকার কারণে কিন্তু নাটোরে মাত্র 50,000 পিস গরুর এবং 30,000 পিস খাসির চামড়া সংরক্ষণ করা হয়েছে এবং এই চামড়াগুলো যে দাম রয়েছে সে দামগুলো নির্ধারিত দামে, বিশেষ করে 700 থেকে 1000 টাকার মধ্যে লবণ মুক্ত চামড়া যেটি কিনেছেন। বর্তমানে ট্যানারি মালিক যেটি রয়েছে তাদের দাম নির্ধারণ হয়েছে 50 থেকে 55 টাকা ফুট, যে গত বছরও 45 থেকে 50 টাকার মধ্যে গরুর চামড়ার দাম থাকলেও এবার কিন্তু 5 টাকা প্রতি ফিটে বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি গত 2 বছরের যে নগদ টাকায় চামড়া কেনা হচ্ছে এর প্রেক্ষিতে যেটি আশা করছেন এবার প্রায় গত বছর যে 4 থেকে 4 লাখ চামড়া আসলেও এবার কিন্তু ব্যবসায়ী নেতৃবৃন্দ আশা করছে যে গরুর চামড়ায় শুধুমাত্র 6.5 লাখ পিস এখানে আমদানি হবে। তো এই ছিল আমার কাছে নাটোরের চামড়া বাজারের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নাটোরে। কোরবানির পশুর বর্জ্য ফেলনা নয়, গরু মহিষের মাথার চামড়া, হাড়, শিং, কান রফতানি করা যায় বিদেশে। প্রক্রিয়াজাত করে ওষুধ ও সিরামিক শিল্পে কাজে লাগানোর পাশাপাশি বানানো যায় বিভিন্ন শৌখিন জিনিসপত্র, যা থেকে আয় করা সম্ভব কয়েকশো কোটি টাকা। সুমন আহমেদের ক্যামেরায় আলতাফ হোসেনের রিপোর্ট। গরু যদি আপনি টোটাল অ্যাবসলিউট হিসাব করবেন, কোনো জিনিস ফেলে দেওয়ার মতো না, সব কাজের জিনিস। মাথার চামড়া, শিং, কানসহ কোরবানির পশুর উচ্ছিষ্টাংশগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পোস্তার আড়তগুলোর সামনে। এভাবেই নষ্ট হচ্ছে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের মূল্যবান সম্পদ। আর্টিফিশিয়াল সোলের কারণেই এই মাথা চামড়া চাহিদা কমে গেছে। পরিবেশ দূষণ থেকে মুক্তি, পাশাপাশি ওষুধ ও সিরামিক শিল্পেও ব্যবহৃত হয় গরু মহিষের হাড়। মাথার চামড়া দিয়ে উন্নত মানের বুট জুতা, হাড় দিয়ে মেলামাইন পণ্য, শিং দিয়ে চিরুনি, বোতাম, এমনকি বানানো যায় ঘর সাজানোর নানা পণ্য। এখনো চিরুনি চলে না, প্লাস্টিক এসে পড়ছে। পুলিশের ভোট, আপনার বিডিআর, আর্মি, এদের জুতার জন্য তো এটা সবচেয়ে ভালো। দেশের চামড়া খাতি যখন নানা সমস্যায় জর্জরিত, তখন পশুর এসব বর্জ্য নিয়ে ভাবার সময় নেই যেন সরকারের, এমন অভিযোগ ব্যবসায়ীদের। এটার উপরে কোনো ইনভেস্ট নেই, এটার উপরে কোনো আলোচনা নেই, এই কারণে কিন্তু এই শিল্পগুলো এগিয়ে যাচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, রফতানিতে বড় বাজার ছিল চীন ও থাইল্যান্ড। 2-3 বছর আগেও যা থেকে আয় হতো অন্তত 200 কোটি টাকা পর্যন্ত।
এভাবেই অযত্ন অবহেলায় ফেলে রাখা হয়েছে পশুর মাথার চামড়া, শিং সহ কোরবানির বিভিন্ন উচ্ছিষ্টাংশ, অথচ এগুলো বিদেশে সবকিছুই রপ্তানিযোগ্য। তাই শ্রমিকদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তা সংগ্রহ এবং সংরক্ষণের ব্যবস্থা, একই সঙ্গে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। চলছে আমের ভরা মৌসুম, তবে ঈদের ছুটিতে রাজশাহীতে আম বেচাকেনায় ভাটা পড়েছে। বিক্রেতারা বলছেন বাজারে ক্রেতা নেই বললেই চলে, তাছাড়া ফলন কম হওয়ায় দামও বেশি। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে শাহিন আলমের রিপোর্ট। রাজশাহীর বড় আমের বাজারের মধ্যে অন্যতম বানেশ্বর বাজার। প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলা থেকে আম নিয়ে বাজারে আসেন বিক্রেতারা। দিনভর হাঁক ডাকে চলে বেচাকেনা। কয়েকদিন আগেও আমের এই বাজার জমজমাট থাকলেও ঈদের ছুটিতে কমেছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। নেই চিরচেনা সেই কোলাহল। বিক্রেতারা জানান এবার আমের ফলন কম, উৎপাদন কম হওয়ায় দামও অনেক বেশি। প্রচুর খরার কারণে মুকুল ঝরে যাওয়াতে এবছর দেশে আম নাই। আম কিনে শান্তি নেবে যান, বাজার খুব বেশি। মোটামুটি অন্যান্য বছর 100%-এর ভিতর 70-80% আম আসে, এবার 30-40% আম আসছে, জন্য আমের দাম বেশি। সরকারি নির্দেশনা অনুযায়ী বাজারে ধাপে ধাপে নামছে বিভিন্ন জাতের আম। বর্তমান বাজারে গুটি, হিমসাগর, ল্যাংড়া ও আমরুপালি আম পাওয়া যাচ্ছে। গত বছর জাতভেদে আমের সর্বনিম্ন দাম ছিল প্রতিমন 1500 থেকে 2000 টাকা, আর এবছর দাম বেড়ে দাঁড়িয়েছে 3000 টাকা। আমের পাটে থাকবে, কিন্তু থাকার পরও কিন্তু আমের সংখ্যাটা কম। লোকনা বিক্রি করছি 600-700, এবার লোকনা 1700-1800। বিক্রেতা কম এখন, কারণ বাজারে মালও নাই, ব্যবসায়িকও নাই। কৃষি বিভাগের তথ্যমতে এবছর রাজশাহীর 19,602 হেক্টর আয়তনের বাগানে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,315 মেট্রিক টন। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। ঈদুল আজহার টানা 5 দিনের সরকারি ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে শুরু হয়েছে আমদানি রফতানি বাণিজ্য। সকাল থেকে আমদানি রফতানি শুরু হওয়ায় বেনাপোল বন্দরে আবারও ফিরেছে কর্মব্যস্ততা। পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ী সহ বন্দর কাস্টমসের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা। গত 14 থেকে 18 জুন এ পথে বন্ধ ছিল আমদানি রফতানি। এতে বন্দরে তৈরি হয় পণ্যজট। খালাস শুরু হওয়ায় কমতে শুরু করেছে পণ্যজট। সাম্প্রতিক বিষয়ে সচিবালয়ে বক্তব্য রাখছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরাসরি যাচ্ছি সেখানে। সঙ্গে বাচ্চাটার মাথায় হেলমেট আছে। এটা এখন মফস্বলেও শুরু হয়েছে, এই যে নো হেলমেট নো ফুয়েল। এটা অনেক জায়গায় কার্যকর হয়েছে এবং কার্যকর হওয়ার ব্যাপারে আমাদেরও বিশেষ করে প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই কিন্তু এ ব্যাপারে মনোযোগ দিয়েছেন এবং যে কারণে এই বিষয়টা বাংলাদেশে বিভিন্ন জেলায়ও নো ফুয়েল, নো হেলমেট নো ফুয়েল। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্য সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। ভূমধ্যসাগরে আরও একটি নৌকাডুবির ঘটনায় নতুন করে 66 জন অভিবাসন প্রত্যাশী উদ্ধার হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ইতালির ক্যালাব্রিয়া সমুদ্র সৈকত থেকে 200 কিলোমিটার দূরে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে যায়। উদ্ধারের পর তাদের প্রশাসনের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড। এর একদিন আগে ইতালির দক্ষিণ উপকূলে নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ 60 জনের বেশি। সমুদ্রপথে অবৈধভাবে ইতালিতে ঢোকার প্রবণতা বাড়ায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে জানান প্রবাসীরা। নির্বাচনের আগে 5 লাখ অভিবাসীকে বৈধতা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যারা কমপক্ষে 10 বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই পদক্ষেপ। আসন্ন প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আগে বাইডেন প্রশাসনের এমন নীতিকে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত হিসেবে চিহ্নিত করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র থেকে দস্তগীর জাহাঙ্গীরের রিপোর্ট।
যতই সময় গড়াচ্ছে ততই ঘনিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচন। কিছুদিন আগেও হান্টার বাইডেনের আগ্নেয়াস্ত্র সংক্রান্ত মামলায় সরগম ছিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এবার নতুন অভিবাসন নীতি ঘোষণা করে আলোচনায় এলেন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে অবৈধ অভিবাসীদের বৈধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যারা কমপক্ষে 10 বছর ধরে দেশটিতে বসবাস করছেন তাদের কাজের অনুমতি দেবে প্রশাসন। এতে বৈধ হওয়ার কপাল খুলছে 5 লাখের বেশি দম্পতি। প্যারোলিন প্লেস নামের এই পদক্ষেপটি অভিবাসীদের জন্য গ্রিন কার্ড ও নাগরিকত্ব পাওয়ার পথ আরো সহজ করবে। এখানেই শেষ নয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে যারা স্নাতক সম্পন্ন করেছেন তাদেরও আনা হবে এই নীতির আওতায়। বৈধ হতে খুব দ্রুতই প্রার্থীরা আবেদনপত্র জমা দিতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। I will work with anyone to solve these problems. That's my responsibility as president. I'm not interested in playing politics with the border or immigration. I'm interested in fixing it. বেশ কয়েক বছর ধরেই অনথিভুক্ত অভিবাসীদের অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে প্রশাসনকে অনুরোধ জানিয়ে আসছিলেন অভিবাসন আইনজীবীরা। নতুন নীতির বিষয়ে তারা বলেছেন এটি বাইডেন প্রশাসনের একটি বুদ্ধিদীপ্ত রাজনৈতিক পদক্ষেপ। আসন্ন নির্বাচনে নেভাডা ও অ্যারিজোনার মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে লেতিন ভোটারদের সমর্থন পেতে মরিয়া বাইডেন। এর অংশ হিসাবেই এমন পদক্ষেপ নিলেন তিনি। এই পদক্ষেপটি প্রায় 5 লক্ষাধিক আমেরিকান পরিবার এবং 21 বছরের কম বয়সী অভিবাসীদের প্রায় 50,000 অনাগরিক সন্তানদের আইনি মর্যাদা এবং সুরক্ষা প্রদান করবে। বাংলাদেশি অভিবাসীরাও এই আইনি সুরক্ষা পাবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বাইডেনের এই ঘোষণাকে ভোট কেনার রাজনৈতিক চাল বলেই বিশ্লেষকরা মনে করছেন। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রবল বর্ষণে উজানে পাহাড়ি ঢল তলিয়ে গেছে সিলেট সুনামগঞ্জ। বন্ধ সব পর্যটন কেন্দ্র, শত কোটি টাকার ক্ষতির দাবি ব্যবসায়ীদের। জটিলতা ছাড়াই শেষ হয়েছে চামড়া সংরক্ষণের কাজ, লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সংগ্রহ। মাথা ব্যথার কারণ কঠিন বর্জ্য শোধন, উচ্ছিষ্ট থেকেও আয় সম্ভব শত শত কোটি টাকা। এবং যমুনার বুকে দৃশ্যমান বঙ্গবন্ধু রেল সেতুর পুরো অংশ শেষের পথে অ্যাপ্রোচ ডাবল লাইনের রেলপথ বসানোর কাজ। নদীর দুই পারের স্টেশনে থাকবে নানা সুবিধা। এই ছিল এই সময়ের বাণিজ্যের সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ে।